কাউকে ছাড় দেওয়া হবে না। এবার কঠিন বিচারের মুখোমুখি করা হবে মিথিলা ফারজানাকে। শেখ হাসিনা সরকারের ১৬ বছরে যে কজন সাংবাদিক নিজেদের পেশাগত পরিচয়ের চেয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে বেশি মরিয়া ছিলেন, তাদের অন্যতম একজন মিথিলা ফারজানা। সে সময় সুযোগ পেলে বিএনপিকে খাটো করে কথা বলতো, টকশোতে বিরোধীদের ওপর চড়াও হয়ে হাসিনার কোটি টাকার সরকারি পুরস্কারও পেয়েছিল। কেমন ছিল তার সেই অতীত? আর ২০২৪ সালের আগস্টের পর কোথায় আছে মিথিলা ফারজানা? আজ আমরা জানব মিথিলা ফারজানার উত্থান, বিতর্ক এবং বর্তমান পরিস্থিতি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটির পুরোটাই দেখুন। সাম্প্রতিক সময়ে স্বৈরাচার আওয়ামী লীগের আমলের অনেক সাংবাদিককে নিয়ে বেশ আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম একজন মিথিলা ফারজানা। এই নারী দীর্ঘদিন ৭১ টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর হিসাবে কাজ করেছেন, কিন্তু দর্শক তাকে মনে রেখেছে অন্য কারণে। তার সঞ্চালিত টকশোগুলোয় নিরপেক্ষতার কোনো বালাই ছিল না বলেই অভিযোগ সাধারণ মানুষের। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের যে কোনো বিতর্কিত সিদ্ধান্তকে জাস্টিফাই করা এবং বিএনপি বা বিরোধী মতের অতিথিদের কথা বলতে না দিয়ে আক্রমণ করাই ছিল তার চেনা রূপ। তার এই পক্ষপাতিত্ব এতটাই চরম আকার ধারণ করে যে ২০২৩ সালের জুলাই মাসে বিএনপি আনুষ্ঠানিকভাবে ৭১ ও সময় টিভির টকশো বয়কট করে। দলটির স্পষ্ট অভিযোগ ছিল, মিথিলা ফারজানা সহ কয়েকজন সংবাদকর্মী সাংবাদিকতার নামে দলীয় লেজুরবৃত্তি করছেন, এমনকি বেগম জিয়া ও তারেক রহমানকে নিয়েও বিব্রতকর মন্তব্য করেছেন। কেবল তাই নয়, এই নারী করোনাকালীন সময়ে নানান দোয়া মাহফিলের বিরোধিতা করত, বিপরীতে আবার নানান অশ্লীল সিনেমা বানানোর পক্ষে নানান সময় সাফাইও গাইত। আর তার এসব কাজকর্ম বেশ পছন্দ ছিল আওয়ামী পন্থীদের। তাই তো সরকারের পক্ষে কঠোর অবস্থানের পুরস্কার পেতেও বেশি দিন অপেক্ষা করতে হয়নি এই নারীকে। ২০২৪ সালের ডামি নির্বাচনের ঠিক আগে ২০২৩ সালের নভেম্বর মাসে কোনো কূটনৈতিক অভিজ্ঞতা ছাড়াই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের পরিচালক বা কাউন্সিলর পদে ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে। সাংবাদিকতার খোলস ছেড়ে সরাসরি সরকারি কর্মকর্তা বনে যাওয়া এই ঘটনায় তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিন্তু ৫ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান সবকিছু বদলে দেয়। স্বৈরাচার হাসিনার পতনের পরপরই ২০২৪ সালের ১৪ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মিথিলা ফারজানার কানাডার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে। এর আগে কানাডায় তাকে পালিয়ে থাকতে সহযোগিতা করে খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়। তখন ২১শে টেলিভিশনের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায়, তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নির্দেশে নজিরবিহীন দ্রুততায় কূটনৈতিক পাসপোর্ট সাধারণ পাসপোর্টে পরিবর্তনের ফাইল প্রস্তুত ও অনুমোদন করা হয়। সাধারণ পাসপোর্ট সুবিধা পাওয়ায় মিথিলা কানাডায় রাজনৈতিক আশ্রয়ের আবেদনের সুযোগ পায় এবং তাদের সে আবেদন গৃহীত হওয়ায় বর্তমানে কানাডায় অবস্থান করছে। ডক্টর ইউনূস সরকার তাকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি কি ফিরেছিলেন? না। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী চাকরি হারানোর পর আইনি জটিলতার ভয়ে তিনি আর বাংলাদেশে পা রাখেননি। শুধু তাই নয়, ২০২৪ সালের ২৯শে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে ৫২ জনের বিরুদ্ধে গণহত্যার উস্কানি দেওয়ার অভিযোগে মামলা হয়, সেই তালিকায় ৩২ নম্বর আসামির হিসেবে নাম রয়েছে এই মিথিলা ফারজানা নামের কথিত সাংবাদিকের। এসবের বাইরে ২০২০ সাল থেকে শুরু করে বিভিন্ন সময় ফেসবুকে একটি খবর ভাইরাল করা হয়। দাবি করা হয়, একটি আবাসিক হোটেল থেকে কোনো এক ব্যক্তির সাথে আপত্তিকর অবস্থায় মিথিলা ফারজানাকে আটক করে র্যাব। এমনকি তার তথাকথিত গোপন ভিডিও ফাঁসের দাবিও করা হয়। তবে অনুসন্ধানে এর শতভাগ কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তার সাংবাদিকতা নিয়ে হাজারো আলোচনা থাকলেও প্রমাণ ছাড়া এই ধরনের ব্যক্তিগত অপপ্রচারের বিরুদ্ধে আমরা সবাই। বন্ধুরা, মিথিলা ফারজানা আওয়ামী আমলে যা করেছে তার বিচার হওয়া উচিত নয় কি? কমেন্টে জানাতে পারেন রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। ধন্যবাদ।